নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গার্ডেন রিচের দুর্ঘটনায় এখনো পর্যন্ত 9 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজনের আঘাত গুরুতর। বলতে পারেন যে তারাও খুব ক্রিটিক্যাল। একজন বললেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একেবারে নিরীহ নিরাপরাধ গরিব মানুষগুলো মারা গেল। অঞ্চলের বিধায়ক, কলকাতার মেয়র যে উক্তিগুলো করলেন ঘটনাস্থলে গিয়ে, তাতে এইটুকু অন্তত আমার মনে হলো যে ববি হাকিম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তিনি 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের পাশে এসে দাঁড়ালেন। বললেন যে কাউন্সিলর কি করে জানবে কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে? শতাব্দী শ্রেষ্ঠ রসিকতা বললে এটাকে কম বলা হয়। শামস ইকবাল দুবাই থেকে ফিরে ঘটনাস্থলে গিয়েছিলেন। মনে আছে, কলকাতা পুরসভার কোনো অধিবেশনে যোগ দিতে তিনি কয়েক কোটি টাকা দামের একটা গাড়ি নিয়ে এসেছিলেন। শুভেন্দু অধিকারী বলছেন সম্প্রতি তিনি 5 কোটি টাকা দিয়ে বেন্টলে গাড়ি কিনেছেন। এই আয়ের উৎস কি? তিনি কত বড় ব্যবসায়ী জানি না, কিন্তু যেভাবে মেয়র কাউন্সিলরকে বাঁচাতে পথে নেমেছেন, অনেক প্রশ্নের জন্ম হচ্ছে। বিভিন্ন চ্যানেলে স্থানীয় মানুষ কি বলেছেন? তারা প্রতিবাদ করেছেন। চোখের সামনে জলা বুঝিয়ে বাড়ি হয়েছে, নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয়েছে, ভয়ে সহনাগরিকরা চুপ করে গেছেন। আর প্রমোটার, প্রশাসন, কর্পোরেশন, পুর প্রতিনিধির একটা আনহেলদি নেক্সাস রাজ করেছে। এখন কিছু হইচই হবে, কিছু লোক দেখানো স্টেপস নেওয়া হবে, কিন্তু আদপে কি কিছু হবে? শুভেন্দুবাবু বলেছেন 800টা এরকম বেআইনি নির্মাণ আছে শুধুমাত্র ওই অঞ্চলে, আর মেয়র কিছু জানতেন না। আচ্ছা, মেয়রের অনেক নয় কাজ, তার তো প্রতিনিধি আছে, তাদের তো উচিত মেয়রকে অবহিত করা। কাউন্সিলর না হয় নানাবিধ কাজে ব্যস্ত থাকেন, মেনে নিলাম, আমি এই যুক্তি মানতে রাজি নই। তারও প্রতিনিধি আছে সংশ্লিষ্ট ওয়ার্ডে, তারা কেন জানাননি? অর্থাৎ কাউন্সিলরকে বাঁচাও, আরো বড় কর্তাদের বাঁচাও। চুনোপুটি কয়েকটা অফিসার, বিল্ডিং বিভাগ, লাইসেন্স বিভাগের কয়েকটা অফিসারকে বলির পাঠা করা হবে, সাসপেনশন, শোকজ ইত্যাদি হবে। আর আসল লোকগুলো বীর বিক্রমে ঘুরবে। মানুষ জানে যে কারা অপরাধী। শামস ইকবাল 99% ভোট পেয়ে জিতেছিলেন। কোন গণতান্ত্রিক ব্যবস্থা এরকম 99% ভোট পেয়ে জেতা যায়? পুতিনের রাশিয়াতে হয়। কলকাতা পুরসভার অনেক কাউন্সিলর আছে যারা এক একজন নিজের এলাকায় ছোটখাটো পুতিন। কোনো গণতান্ত্রিক রীতিনীতি এরা মানে না। 2022 জানুয়ারি মাসে কলকাতা পুরসভার ইলেকশন হলো, তারপরে বালিগঞ্জে বিধানসভার উপনির্বাচন হয়। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে 2-1টি ওয়ার্ডে যেখানে তৃণমূলের প্রার্থীরা ওই 90% উপরে ভোটে জিতেছিলেন কয়েক মাস আগে, সেই উপনির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ফলাফল অ্যানালিসিস করে দেখা যায় তারা হেরে গেছে। অর্থাৎ কি পরিমাণ জল মেশানো হয়েছিল ভোটের ফলাফলে তা সহজেই অনুমেয়। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, কারণ অধিকাংশ ক্ষেত্রেই তো অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার, দলদাস, পুলিশ, তাদেরকে সামনে রেখেই তো ভোট হয়। মোহিনীয়সী নারী, চালবাজ যুবরাজ গণতন্ত্রের জয়ধ্বনি দেন, সেগুলো যে কত ফাঁপা, এই শামস ইকবালের মতো লোকদের 99% ভোট পেয়ে জেতা তারই প্রমাণ করে। ফিরহাদ হাকিম বাধ্য শামস ইকবালকে সমর্থন করতে, কারণ ফিরহাদ হাকিমের নির্বাচনী কেন্দ্রের মধ্যে 134 নম্বর ওয়ার্ড, বিধানসভা ভোটে ফিরহাদ হাকিমকে লিড দেন শামস ইকবাল।
নিজেও যেতেন বিপুল ভোটে এবং শামস ইকবাল কিছু করলে ফিরহাদ হাকিমের পক্ষে তাকে বারণ করা সম্ভব নয়। শুধু ফিরহাদ হাকিম কেন, কালীঘাট ক্যামাক স্ট্রিট কারুর পক্ষেই শামস ইকবালের মতো চরিত্রদের রাশ টানা সম্ভব নয়, কারণ এরাই এক একজন স্থানীয় অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা, এরাই প্রশাসন, এদের কথায় পুলিশ প্রশাসনের একাংশ পরিচালিত হয় বলে দীর্ঘদিনের অভিযোগ। সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন ক্যামেরার সামনে, তো ফিরহাদ হাকিম এই ক্ষোভের কথা জানতেন না? যদি না জানতেন সেটা বিধায়ক হিসাবে তার মস্ত বড় ব্যর্থতা। তিনি মানুষের মনই বুঝতে পারেন না, বা তিনি যাদেরকে প্রতিনিধি করে রেখেছেন, যারা তাকে রিপ্রেজেন্ট করে সংশ্লিষ্ট এলাকায়, তারা মানুষের পালস বোঝে না বা আপনাকে সঠিক তথ্য দেয় না। আপনি তো এলাকায় যান, তা আপনি জানেন না মানুষের এই ক্ষোভের কথা? প্রশাসনে আছেন বলেন যা ইচ্ছা করার ছাড়পত্র আপনাদের কেউ দেয়নি। সুযোগ বুঝে দেখলাম গ্ল্যাক্সো বেবিও ফিরহাদকে কটাক্ষ করতে ছাড়েননি, সেই সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ছুটি কাটাতে গেছেন। এটা আমার টার্ম, মানে আমার শব্দবন্ধ নয়, এটা সম্মানীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, গ্ল্যাক্সো বেবি। তিনিও নাম না করে ফিরহাদকে কটাক্ষ করেছেন। আসলে দুজনের মধ্যে সম্পর্ক তো অত্যন্ত মধুর, কোট অ্যান্ড কোট, তাই একজন একটু বিড়ম্বনায় পড়লে আর একজন গায়ের ঝাল মিটিয়ে নেওয়ার কোনো সুযোগই ছাড়েন না। এক্ষেত্রেও তাই হয়েছে। মুখ্যমন্ত্রী 5 লাখ টাকার ক্ষতিপূরণ, আহতের জন্য এরা বলে গেলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণে কি হবে? যাদের পরিবারের মানুষগুলো মারা গেল, সব অল্প বয়স, 5 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়ে তাদের এই জীবনে অপূরণীয় ক্ষতিপূরণ করা যাবে? ক্ষতিপূরণের অঙ্ক কেন 50 লক্ষ টাকা হলো না? যার দোষে মারা গেল বা যাদের দোষে এই ঘটনা ঘটলো, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে? কেন কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না? তার অজ্ঞাত সারে কিছু ঘটেছিল বলে কেউ বিশ্বাস করে না, ফিরহাদ হাকিমও বিশ্বাস করেন না, কিন্তু ফিরহাদ হাকিমকে বলতে হয়। শাসক দলের অধিকাংশ কাউন্সিলরকে দেখবেন, কয়েকজন ছাড়া বাকিদের সেই অর্থে কোনো আয়ের উৎস নেই। 10 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে? এসইউভি নিয়ে ঘোরেন, গাড়ির ড্যাশবোর্ডে সার ব্যাচ লাগানো থাকে, শেকলের মতো চেন, 10 আঙুলে 10টা আংটি, এখানে বাজুবন্ধ, এখানে বালা। আয়ের উৎস কি বলতে পারবেন না, কয়েকজন বাদে। যেমন ওই মুচিবাজার অঞ্চলে একজন কাউন্সিলর আছেন, তিনি আইনজীবীও বটে, বড় চেয়ারম্যানও, নিজের একটা আলাদা পরিচিতি আছে, নিজের একটা আলাদা পেশা আছে। এরকম এ ফিউ টু ফিউ। আমি অরিন্দ্র রাউতের কথা বললাম, আলাদা একটা পেশা আছে আইনজীবী হিসাবে, কলকাতা হাইকোর্টেও প্র্যাকটিস করে, কাউন্সিলর হয়েছে, ঠিক আছে, কিন্তু এরা কজন? বাকিদের দেখুন কি ছিলেন, কি হয়েছেন। তাহলে এই বিপুল আয়ের উৎস কি? কলকাতায় যারা থাকেন তারা আমার সঙ্গে সহমত হবেন যে আপনার বাড়ি আপনি কিছু করতে চান, এক্সটেনশন করতে চান, কিছু রিপেয়ার করতে চান, কাকে দিয়ে করাবেন, কিভাবে করাবেন, চলে আসবে পুরপিতার দূত, অনুরোধ করবে ভদ্রভাবে। আপনি যদি বলেন না আমার পক্ষে সম্ভব নয় এদেরকে কাজটা দেওয়ার, তখনই দেখবেন সমস্যার সূত্রপাত। অর্থাৎ কাউন্সিলর কিছু জানতো না। বিরোধীরা বলেন যে স্কোয়ার ফিটে নজরানা অধিকাংশ কাউন্সিলরই নেন,
শুধুমাত্র স্কোয়ার ফুট সেনকে দোষ দিয়ে লাভ কি? তবে এখন আর স্কোয়ার ফুট সেন নাম নেই, এখন গ্যারেজ সেন নাম হয়েছে। উনি গ্যারেজ নিয়ে নিচ্ছেন, এটাই নাকি ডিল বলেন আমাকে, সত্যি মিথ্যা জানি না, তবে যা কিছু রটে তা কিছুটা তো বটে। সেই ভদ্রলোকের আবার খুব গোসা হয়েছে শাসক দলের উপরে, টিকিট চেয়েছিলেন লোকসভায়, দেননি, বিছানার বালিশ বেজে গেছে চোখের জলে। আহারে, বলছেন যে নর্তসত্ত্ব জ্ঞান ভুলে বিজেপিকে গালমন্দ করেছি, এখন অনুতাপ হচ্ছে। ভদ্রলোককে আমি একসময় সুকিয়া স্ট্রিটে বসে থাকতে দেখেছি একজনের অফিসে। যাই হোক, সতত পরিবর্তনশীল রাজনীতি। তাহলে ববি হাকিম যেভাবে ওই কাউন্সিলরকে সার্টিফিকেট দিলেন, ওর পক্ষে জানা সম্ভব নয়। আমার মনে হলো ফিরহাদ হাকিম মেয়র নন, শামস ইকবালের মুখপাত্র যেভাবে ডিফেন্ড করেন না কোনো প্রতিষ্ঠানকে, কোনো দলকে, ঠিক ফিরহাদ হাকিম যেন শামস ইকবালের মুখপাত্র হিসাবে অবতীর্ণ হলেন। কাউন্সিলর কি করে জানবে? তার পক্ষে তো জানা সম্ভব নয় গলি ঘুচিতে কি চলছে। বা তা কাউন্সিলর জানবেন না তো কে জানবেন? ফিরহাদ সাহেব, কেন আপনি শামস ইকবালকে সার্টিফিকেট দিচ্ছেন? স্থানীয় মানুষের সঙ্গে কথা বলুন, আপনার ভোটার তো, তাদের অনেকেই তো আপনাকে ভোট দিয়েছে, তারা কি বলছে কাউন্সিলর সম্পর্কে? কতবার তারা অভিযোগ জানিয়েছে, এমনকি টক টু মেয়রও তো অভিযোগ জানিয়েছে, কিচ্ছু হয়নি। আপনি বলছেন স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি না পেলে গার্ডেন নিচে নাকি গ্যাস চেম্বার হয়ে যাবে। আরে আপনি মেয়র, মহানাগরিক, নেতাজি থেকে দেশবন্ধু যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারকে আপনি অলঙ্কৃত করছেন। আর আপনি যদি পুরোটাই মানুষের সচেতনতার উপর ছেড়ে দেন আর শামস ইকবালের মতো বিতর্কিত চরিত্রকে সার্টিফিকেট দেন, তাহলে তো অনেক প্রশ্নের জন্ম নেবে। কি এমন রহস্য লুকিয়ে আছে ফিরহাদ সাহেব যে আপনি শামস ইকবালকে সার্টিফিকেট দিচ্ছেন? ও কি করে জানবে? 99% ভোট পেয়ে যে যেতে, তার কাছে তো বাড়িতে বাড়িতে কি হচ্ছে তার খবর থাকা উচিত। কারণ 99% মানুষ তাকে সমর্থন করেন। কোন বাড়িতে আজকে মাংস হচ্ছে, কোন বাড়িতে কাঁকড়া হচ্ছে, সবই তিনি জানবেন। তিনি জানেন না 3 ফুট চওড়ায় 6 ফুট বাড়ি উঠছে, বিশ্বাসযোগ্য? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না ফিরহাদ সাহেব। আপনি কলকাতার মেয়র, আপনি এরা সাধারণ টিএমসির মাতব্বর নন। নিজের পদের মর্যাদা রাখুন। অন্তত কলকাতা আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয় কিনা চেষ্টা করুন। সব জায়গায় তো শাসকের আইন, এখানে অন্তত আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। একজন বলেছেন এখন তো রাজনীতির সময় নয়, এখন ত্রাণ কার্য, উদ্ধার কার্যে মনোনিবেশ করতে হবে। বাণী বিতরণ করা ভদ্রলোকের অভ্যাস হয়ে গিয়েছে। এই শামস ইকবাল সহ এইসব কাউন্সিলরদের অনেকেই তার স্নেহ ধন্য। ওই যে 75-25 গল্প সর্বত্র, এটা অসরকারিভাবে প্রতিষ্ঠিত সত্য। তাই শামস ইকবালকে সার্টিফিকেট দেওয়া ছাড়া কোনো উপায় নেই ববি হাকিমের। জনরোষ কাউন্সিলরের বিরুদ্ধে থাকলেও সার্টিফিকেট দিতেই হবে মেয়রকে, তার কাউন্সিলরকে। জনস্বার্থ মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। বাসবী রায়চৌধুরী বলেছেন আইনজীবী করছেন, সঙ্গে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। সেই জনস্বার্থ মামলার বিষয়বস্তু কি, কাদেরকে জনস্বার্থ মামলার আওতায় তিনি আনতে চাইছেন, বিস্তারিতভাবে কথা বলেছিলাম সুব্রত বাবুর সঙ্গে। এই জনস্বার্থ মামলার পরিধিটা তো খুব বড় দেখছি। হ্যাঁ, একদম একদম বড়। এটা কি প্রধান বিচারপতির এজলাসেই ফাইল করা হবে? হ্যাঁ, প্রধান বিচারপতি এজলাসেই ফাইল হবে। মঙ্গলবার হচ্ছে না, মঙ্গলবার ফাইল হচ্ছে, বুধবার আশা করি হবে। বুধবার কি হবে? শুনানি হবে। শুনানি মানে জরুরি ভিত্তিতে শুনানি? একদম। পিটিশনার আইনজীবী কি তুমি? হ্যাঁ।
আচ্ছা, পিটিশনারের নামটা তুমি বলছো না উনি চান না বলে? না, একসাথে বেরোতে হবে, আমি তোমাকে না বলার কিছু নেই, অসুবিধা যদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাম বিশেষ পরিচিত আছে, সাংবাদিক, এটা রেকর্ড করছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অবশ্যই। তাহলে বুধবার দিন হিয়ারিং হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, প্রবল সম্ভাবনা। ব্যাপারটা থেকে কর্পোরেশনকে ভাবতে হবে এটা। আজকে ফিরহাদ সাহেব যেটা বলেছেন সঠিক, মেনে নিচ্ছে, একজন মেয়র গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার পক্ষে সম্ভব নয় সব দিকে দেখা। এবং আমি এটাও বলছি যে 111 নম্বর ওয়ার্ড, তাতে মিতালির সঙ্গে মানে আতা বাগানে একটা পুকুর প্রায় বুঝিয়ে ফেলছে, সেই অবস্থায় মেয়র নিজে হস্তক্ষেপ করেন। টক টু মেয়র, ধন্যবাদ মেয়র। এবং সেখানে কিন্তু তিনি সেটা বন্ধ করে দিয়েছে, সেখানকার কাউন্সিলরের উদ্যোগেই এটা হচ্ছিল। 111 নম্বর ওয়ার্ড আতা বাগান অঞ্চলে। বাম আমলে তোমার প্রদীপ কুন্দলিয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। আমি একটা না একাধিক ঘটেছে। আমি বাম ডানের প্রশ্ন নয়, আমার প্রশ্ন হচ্ছে যখন জনস্বার্থ মামলা হবে তখন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতে কোনোভাবেই উচিত নয়। একজন সচেতন নাগরিক, সমাজ সচেতন নাগরিক, সে আদালতের দৃষ্টি আকর্ষণ করছে যে তুমি দেখো, তুমি এই ব্যাপারে। এবং আপনি জানবেন যখন হুদ কেলেঙ্কারি হলো, ৭৭ জন মারা গেল সংগ্রামপুরে, আইন পাল্টে দেওয়া হয়েছে, বাধ্য হয়েছে সরকারি নির্দেশে। গুড়িয়া মামলা, এই ভদ্রমহিলা গুড়িয়া মামলা করেন, সেখানে আপনার খেয়াল আছে দুলাল স্মৃতি সংঘ, সেখানে একজন ডেড বডি পাওয়া যায়, তাকে রেপ করে দুলাল স্মৃতির সঙ্গে একটা সরকারি হোম। তারপরে বললো যে সুব্রত, এটা আমার মনে হচ্ছে অন্য কিছু আছে, এটা তো মারাত্মক ব্যাপার। এই সরকারের বিরুদ্ধে প্রথম সিবিআই মামলা, গুড়িয়া কেস, যেটা এখনো পেন্ডিং কেন? সিবিআই ইনভেস্টিগেশন করে দামোদর চর থেকে 13 জন মহিলার ডেড বডি আবিষ্কার করেন। সুব্রত দা, এটা কি বিশ্বাসযোগ্য? কাউন্সিলর জানে না তার ওয়ার্ডের মধ্যে বেআইনি বাড়ি হচ্ছে? সম্পূর্ণ মিথ্যে কথা। তাকে গ্রেফতার করা উচিত, তাকে কাস্টডিতে নেওয়া উচিত, না হলে হবে না। আপনি কি বিশ্বাস করেন যে কলকাতা কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, একজন মন্ত্রীর নামে অভিযোগ আছে, 2 জন মন্ত্রীর নামে, একজন রাজ্যসভার সাংসদ যিনি আবার তিনি শাসক দলের মুখপাত্র, তাকে বলছে কাটমানি, ওই স্কোয়ার ফিট। একজন মন্ত্রী কলকাতার বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তার সম্বন্ধে অভিযোগ হচ্ছে তিনি স্কোয়ার ফিটে টাকা নেন। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে খোঁজ নিয়ে দেখবেন যে একজন মহিলা প্রতিনিধি, তিনি এবং তার হাজবেন্ড কত কোটি টাকার মালিক। এগুলো আসছে কোথা থেকে? দুর্নীতি। তাহলে মামলার মূল আর্জিটা কি, যদি 2 লাইনে বলেন? মূল আর্জিটা হচ্ছে যে গার্ডেনিং কাণ্ডে নিরপেক্ষ তদন্ত চালু করতে হবে, সংশ্লিষ্ট যারা দায়ী তাদের কাস্টডিতে নিতে হবে, বিচার করতে হবে তাদের, এবং মিউনিসিপ্যাল কমিশনার সমেত তাদের বলতে হবে যে আন্ডারটেকিং দিতে হবে যে কোনোভাবে শহরের বুকে কোন রকম অবৈধ নির্মাণ করা যাবে না, এবং তারা ভিজিল থাকতে হবে। প্রয়োজনে হাইকোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হোক, নানা 5টা তদন্তের মতন। কারণ এই প্রশাসনের যে আপনার তদন্ত প্রক্রিয়া আমরা সন্দেশখালী থেকে আরম্ভ করে সবটাই দেখেছি।
কলকাতা পুলিশকে এর আওতার মধ্যে রাখা হচ্ছে না? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মঙ্গলবার ফাইল হচ্ছে, আবেদন থাকছে জরুরি ভিত্তিতে শুনানির। হ্যাঁ, একদম। এবং এটা জনস্বার্থ মামলা। এটা প্রকৃত অর্থে জনস্বার্থ অ্যাডভাইজারি লিটিগেশন নয়, কারোর বিরুদ্ধে বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে যারা দিনের পর দিন সচেতন ভাবে সাধারণ মানুষের জীবনকে নিয়ে ছিলিমিলি খেলছেন এবং একজন পৌর পিতা যে কোনো জল পড়লেও তার নজরে আসে। একটা ড্রেন কেউ করতে গেল, পুরনো বাড়ি সংস্কার করতে গেল, সেখানেও টেনিয়াদের পাঠিয়ে টাকা চাওয়া হয়, নাহলে কাজ বন্ধ করে দেওয়া হয়। মেয়র তো ওই কেন্দ্রের বিধায়ক, মেয়রের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনি? মেয়র কি অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন? আমার মনে হয়, যেটা বিরোধীদের অভিযোগ, এটা আমার স্টেটমেন্ট নয়, অভিযোগ। আমার মনে হয় মেয়রের, যেহেতু এটা বিধানসভা কেন্দ্র, তার জানা উচিত ছিল। মেয়রের প্রতিনিধি কে? মেয়রের প্রতিনিধি ওখানে আছেন, শুধু কাউন্সিলর না। কেন, একজন মেয়র তিনি ব্যস্ত মানুষ, তার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন কাজ দেখার জন্য তার নিজের একটা টিম আছে। সেই শামসিকবালি 99% ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচনে জিতেছিল। ও নির্বাচন নয়, আমার যদিও বলা উচিত না এই আলোচনায়, নির্বাচন নয়। যদি প্রকৃতপক্ষে নির্বাচন হয়, সামনে লোকসভা নির্বাচন, আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করলো নির্বাচন কমিশন, আর এদিকে সন্ত্রাসের বাতাবরণ রইল, কতদিন থাকবে কেন্দ্রীয় বাহিনী? ইতিমধ্যে বলা শুরু করেছে। এই গার্ডেন ব্রিজ অঞ্চল থেকে বছর খানেক আগে 17 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। আবার 3 ফুট চওড়া রাস্তায় 6 তলা বেআইনি বাড়ি। শামস ইকবাল বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে 5 কোটি টাকা দাম দিয়ে একটা বিদেশি গাড়ি কিনেছেন। এই বিপুল বৈভব এবং শামস ইকবালের এরকম নন চ্যালেঞ্জ অ্যাটিটিউড এবং যেভাবে মাননীয় মেয়র ওনাকে ডিফেন্ড করছেন, অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে নাকি? একদম নিঃসন্দেহে। এটা ফিরহাদ হাকিম যে চেয়ারে বসে আছেন, কারা বসেছিলেন আপনারা জানেন? ওই চেয়ারে। আমি অনুরোধ করব মেয়র সাহেবকে যে আপনি যথাযথ জনপ্রতিনিধি হন, যদি কলকাতার মহানগরী প্রকৃত অর্থে যদি আপনার দায়িত্ব পালন করেন, এই ব্যাপারে কাউকে অনুরোধ করছে, কাউকে আড়াল করবেন না, সত্য উদ্ঘাটন হোক। আপনি জানেন না গার্ডেন ব্রিজ জুড়ে কত বেআইনি নির্মাণ হচ্ছে? আপনি জানেন না বাজার হাটে কত বেআইনি নির্মাণ হচ্ছে? আপনি জানেন না যে দক্ষিণ কলকাতায় কোন কোন অঞ্চলে হচ্ছে? এমন কিছু অঞ্চল আছে, অনেক অঞ্চল যেখানে কোনো প্ল্যান নেয় না। আমি আপনাকে খুব সচেতন ভাবে বলছি, কলোনি এরিয়াতে কর্পোরেশনের আইনে কিন্তু কলোনি আইনে বাড়ি করতে গেলে প্ল্যান লাগবে না, কথা কোথাও বলা নেই। আপনারা কি আদালতের পর্যবেক্ষণে তদন্ত চাইছেন? সিবিআই তদন্ত চাইছেন? কি চাইছেন? আদালতে বলে ছেড়ে দেবো না, আদালতের পর্যবেক্ষণে কারা তদন্ত করবে? কোন এজেন্সি? দেখুন, লোকাল এজেন্সি প্রভাবিত, খুব স্বাভাবিক। তবে সেই দিকেই যেতে হবে, মানে সিবিআই তদন্ত। তাই দাঁড়ায় যদি সিবিআই সঠিকভাবে কাজ করে। নাহলে সিবিআই এর ক্ষেত্রেও বলার আছে, আপনি জানেন খুব ভালো করে প্রবীণ সাংবাদিক হিসেবে, সারদা মামলা কতদিন আগে সুপ্রিম কোর্ট জাস্টিস ঠাকুরের বেঞ্চ, সেই মামলা আমিও ছিলাম, আমিও আর্গুমেন্ট করেছিলাম সুপ্রিম কোর্টে। 3টে মামলা। আপনারা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাইছেন? হ্যাঁ, আদালতের পর্যবেক্ষণে। নাহলে সিবিআই যে কোনো কোনো সময় যেভাবে শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত হচ্ছে, হ্যাঁ তাই তো? Thank you. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.